এই যে চেয়ারটা আপনি দেখছেন, যে চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মানুষ স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মানুষ স্পিকার। বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর জায়গায়, কত বিপজ্জনক জায়গায় তারেক রহমানের জীবন, আপনাদের জীবন, আমাদের জীবন দাঁড়িয়ে আছে, তাহলে বুঝতে পারবেন। রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। দর্শক শ্রোতা, হঠাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এটা কি সিদ্ধান্ত নিলেন সংসদে বসে? দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, এবং তাহলে আগামী প্রধানমন্ত্রী কি হতে যাচ্ছেন বাংলাদেশের। তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু মতো, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে বিস্তারিত আমরা দেখে আসি। বললে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর জায়গায়, কত বিপজ্জনক জায়গায় তারেক রহমানের জীবন, আপনাদের জীবন, আমাদের জীবন দাঁড়িয়ে আছে, তাহলে বুঝতে পারবেন। এখন বাংলাদেশকে কেন টার্গেট করা হলো সেটা বুঝতে কয়েকদিন আগে ভারতের আরেকজন সাংবাদিক আর একজন সেনাবাহিনীর কর্মকর্তা, রিটায়ার্ড একজন কর্মকর্তা, দুজন একটা কথা বলেছিল যে তারেক রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। এটা কিন্তু সত্যি কথা। তারেক রহমান ভারতের সাথে তার একটা মিটিং হয়েছে, একটা না একাধিক মিটিং হয়েছে তার, এবং সেখানে সে এই কথাগুলো বলে এসেছে যে হ্যাঁ আমরা তোমার কথা শুনবো। এখন আপনি বলবেন তারেক রহমান কি এই তাহলে খারাপ কাজ করেছে, এটা মানবেন না? তারেক রহমান খারাপ কাজ করে নাই। এর কারণ হলো গিয়া, খালেদা জিয়া যখন 111 সরকারের সময় জেলে ছিল, তারেক শেখ হাসিনার আগে এই জেনারেল মাসুদ তাসুদেরা আগে গিয়েছিল খালেদা জিয়ার কাছে যে ম্যাডাম আমরা আপনাকে চাই ক্ষমতায় আনতে, আমাদের এই 111 সরকারের এই জিনিসগুলো আপনি ইন্ডেমনিটি দিবেন এবং আমাদের এই জিনিসগুলো মেনে নেবেন। খালেদা জিয়া তো একরকম হয়েছে, দানায় পানায় বুঝে না, বলছে যে তোমার কাজ ক্যান্টনমেন্টে, তুমি এখানে রাজনীতি করতে আসছো কেন, এটা তোমার কাজ, যাও বেরো, একদম স্টেট কার্ড বের করে। এগুলো আপনার এই যে কোনো মুখার্জির বইতেও লেখা আছে। খালেদা জিয়া মানে না মানাতে কি হয়েছে, 111 পুরো ক্রেডিট উপভোগ করেছে শেখ হাসিনা। সে ক্ষমতায় আসলো ইন্ডিয়ার কথা শুনে শুনে, তারপরে খালেদা জিয়া শুনে নেই। খালেদা জিয়া ওই দিন যেটা করতে পারতো, ওদের কথা শুনে ক্ষমতায় এসে তারপরে বিট্রে করতে পারতো। তারেক রহমান ঠিক ওইটাই করেছে আমার বিশ্বাস। তারেক রহমান তাদেরকে বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা এইভাবে বলছি। কি চেয়েছে ভারত? ভারত চেয়েছে, মানে আমি কেন বলছি যে তারেক রহমান ঠিকটাই করেছে সেটারও প্রমাণ দিচ্ছি আপনারা। ওই সাংবাদিক এবং রিটায়ার্ড অফিসার দুইজনই একটা কথা বলেছিল, তারেক রহমান কয়েকটা জিনিস এই ভারতের কাছে কথা দিয়েছিল। এক, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে দিতে হবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে হবে, তাকে আটক করা যাবে না। তারপরে 7 সিস্টারের যে বিচ্ছিন্নতাবাদীগুলো আছে এগুলো ভারতের সাথে মিলে একসাথে কাজ করতে হবে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, নির্মূল করার জন্য। এবার বলেন তারেক রহমান সেটা শুনেছে কিনা, শুনবে কিনা, মানে আমি কেমনে বলবো যে তারেক রহমান ভারতের কথা শুনে নাই, বিট্রে করে নাই? এই সাংবাদিক এবং এই রিটায়ার্ড অফিসারই বলেছে তারেক রহমান ভারতের কথা শুনছে না। এখন শুনছে না কেন, যে আসলেই এটা প্রমাণ কি, 111 মাসুদকে ধরা হয়েছে, মামুন খালেদকে ধরা হয়েছে, খালেদ মামুন, এই যে মামুন খালেদ আপনার ডিজিএফ এর চিফ ছিল, যে ডিজিএফ এর ডিরেক্টর আরেকটা ধরা হয়েছে, 4-5 জনকে ধরা হলো না? আপনার কি মনে হয় ভারত কোনোদিন তারেক রহমানকে এটাতে সাপোর্ট দিচ্ছে বা তারেক রহমানের এটা মেনে নিচ্ছে? ভারত মেনে নিচ্ছে না, কিন্তু তারেক রহমান সেটা করেছে। আচ্ছা, আইপিএল এর খেলা বাংলাদেশে নিষিদ্ধ করেছিল ইউনূস সরকার, তারেক রহমান সেটা বহাল রেখেছে। এটা আপনার মনে হয় ভারতের কোটি কোটি ডলার খরচ মানে অপচয় হয়েছে, এটার কারণে লস হয়েছে। তারপরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তো ছিল, এইভাবে থাকতো, আইনে পরিণত করার দরকার আছে, তারেক রহমান সেটা করেছে। অনেক কিছুই আপনারা দেখছেন উপরে উপরে যে না মনে হচ্ছে ভারতের সাথে দিয়ে, ভারতের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে যেতেই হবে, তার সাথে আমরা ডিপ্লোমেসি ডিসকানেক্ট করেছি নাকি, তো তার হইতেই হবে, তার এখানে যাইতেই পারে কিন্তু ভেতরে ভেতরে যেটা করার তারেক রহমান কিন্তু সেটাই করছে। এই কারণেই আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। তারেক রহমানের এই যেই শেষ কৃত্যের যে অনুষ্ঠান, দাফন কাফন যা যা হবে, এই দাফন কাফনের সময় বিশাল আকারে রাষ্ট্রীয় শোক টোক দেওয়া হবে, তারেক রহমান এই জাতির বিশাল এক কিছু ছিল, সব কিছু বলা হবে, বিএনপির নেতারা কান্নাকাটি করে পায়জামা ভিজায় ফেলবে, সব হবে। কিন্তু বিএনপির যে দ্বিতীয় সারির যে নেতারা বিএনপির হাল ধরবে, ক্ষমতায় আসবে, সেই ব্যক্তিরা হচ্ছে গিয়ে তারেক রহমান যা করছিলেন তার ঠিক উল্টাটা করবে, যেটা বলবে সেটাই করবেন। এই পরিকল্পনা নিয়ে তারপরে তারা আগাচ্ছিলেন সেনাবাহিনীর ভেতরে একটা কু করার জন্য। এবার বুঝতে পারছেন আপনারা পুরো ঘটনার সব যদি নাকি একসাথে মিলানোর পরে দেখতে পারবেন যে তেহরিকি তালিবান পাকিস্তানের টিটিপির সাথে ভারতের যেই যোগসাজেশ, সেটা দিয়ে তারা পাকিস্তানের সাথে ওইদিকে ফাইট করছে, আর এইদিকেও ভারতের বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে এই করার জন্য এই তেহরিকি তালিবান পাকিস্তান নাম দিয়ে তারপরে করা হয়েছে। এখন এর পরপর পুলিশ হেডকোয়ার্টার একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিটার ভেতরে আমি জানি না যে এটার কৌশল নাকি এটা বিষয়টা এরকমই। পুলিশ হেডকোয়ার্টার বলেছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত গোপন ও জরুরি গোপনীয়। এটা দিয়েছে 23 এপ্রিল, ওই যে তারিখ মনে আছে, যেই 23 এপ্রিল চন্দন নন্দী আপনার নিউজ করলো, সেই 23 তারিখে পুলিশ হেডকোয়ার্টার এটা দিল। ওই পরের দিনই আবার জুলকারনাইন স্বামী ভাইও এটা নিয়ে করলো, ওই দিনই আবার নবনীতা চৌধুরীও নিউজ করলো।
সবগুলোর একসাথে মিলান, তাহলে বুঝতে পারবেন যে খেলাটা কোথায়। এখন পুলিশের বিষয়টা আমি এখন স্পষ্ট না। পুলিশ যেটা বলেছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন, তো এই নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনটা কি ইসলামী কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন নাকি কোনটা, এটাই না। এখন যদি পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার জন্য এটা একটা কৌশল হয়ে থাকে তাহলে ভালো। বাট আমি সরকারের সব পর্যায়ে একটা জিনিস বলবো, সিটিটিসির যিনি আছেন প্রধান, এই মাল কিন্তু রয়ের মাল। অতএব তার এখানে আবার তার আলোচনাও কদিন ধরে হচ্ছে, সে তার বক্তব্যের প্রেক্ষিতে বা তার তথ্যের প্রেক্ষিতে যদি এই তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনে তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি, মাননীয় স্পিকার এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার। কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না, আমাকে সেটাই বলতে হবে মাননীয় স্পিকার। একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পায়, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দি রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে এই সংসদের এই সবুজ চেয়ারে যারা বসে আছেন, আমি মনে করি আজকে বোধহয় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসুন আমরা পপুলার ডিসিশনে আলাপ করব না, আমরা আলাপ করব সঠিক ডিসিশনের ব্যাপারে, রাইট ডিসিশনের ব্যাপারে। মাননীয় স্পিকার, আজকে এই সংসদ অধিবেশনের শেষ দিন, আজকে অধিবেশন শেষ হয়ে যাবে। আমার সংসদ নেতা হিসেবে আমার দলের সদস্যদের কাছে, বিরোধী দলীয় বন্ধুদের কাছে, সহকর্মীদের কাছে, সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আগামী অধিবেশন যেটি শুরু হবে সেখানে আমরা আলোচনা করব আমরা কত দ্রুত দেশে বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারি। মাননীয় স্পিকার, আমরা আলাপ করতে চাই, আমি আলাপ করতে চাই আগামী সংসদে কত দ্রুত আমরা কত বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান দেশেই হোক বিদেশি হোক তৈরি করতে পারি। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি আলাপ করতে চাই যে আমাদের শিক্ষা প্রতি। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।